অন্তত মনের খবরটা বুঝতো। কিন্তু না, কৃতিক সেই যে রেগেমেগে চলে গেল, আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল, আর আসেনি সে। ওদিকে মা আর আপার খুশির জন্য ঘরের বাইরে পা মারায় না অরু। কারণ ও জানে ঘরের চৌকাঠ মারালেই সবাই ভাববে অরু কৃতিকের কাছে গিয়েছে। তারপর শুরু হবে আরেক অশান্তি। অরু আর অশান্তি চায় না। ওর এইটুকু জীবন দিয়ে কম তো আর ধকল গেল না। গত 1 সপ্তাহের অনাহার আর অবহেলায় সুন্দর লাবণ্যময় মুখটা হুট করেই কেমন ফ্যাকাশ বর্ণ ধারণ করেছে। না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের কোটরে কালি জমেছে। লম্বা চুলগুলোতে চিরুনি চালেনি বেশ কয়েকদিন। শরীরের সাথে ফিটিং হয়ে থাকা জামাটাও গলা থেকে নেমে যাচ্ছে নিঃসংকোচে। আর কিছুদিন এভাবে থাকলে অরুকে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি করাতে হবে নিশ্চিত। জীবনে প্রথমবার প্রেমে পড়লে বুঝি এমনটাই হয়, তার দহনে হৃদয় ছিঁড়ে যায়। কিন্তু ওর এই বিভীষিকাময় অবস্থা দেখে কোথায় হারিয়ে গেল কৃতিক? কিন্তু ওর বিভীষিকাময় অবস্থা করে দিয়ে কোথায় হারিয়ে গেল কৃতিক? ভেবে পায় না অরু। দিনে অন্তত 100 বার এসে টানা বারান্দায় উকিঝুঁকি দিতে থাকে কেউ আসলো কিনা দেখার উদ্দেশ্যে। কিন্তু না, অরুর জন্য এখন আর কেউ আসে না। বাইক নিয়ে দাঁড়িয়েও থাকে না কেউ। অরু কষ্ট পায়। ওর হৃদয়টা ব্যথায় টন টন করে ওঠে। অভিমানী কান্নায় ভিজে ওঠে চোখের পাতা। কৃতিকের উপর এক রাশ অভিমান করে অরু নিজেকেই নিজে কঠিন শর্ত এঁটে দিয়ে বলল, আর কখনো আপনার জন্য অপেক্ষা করব না আমি। আপনি একটা নিষ্ঠুর মানব। হৃদয়ে মায়া দয়া বলে কিছুই নেই আপনার। নয়তো কিভাবে পারছেন আমাকে না দেখে থাকতে? আপনার কি একটুও খারাপ লাগে না? আমাকে একটুও দেখতে ইচ্ছে করে না? যদি দেখতে নাই ইচ্ছে করে তাহলে আপনি কেন আমার মস্তিষ্কে ঘুরপাক করেন সারাক্ষণ? আমি খেতে পারছি না, ঘুমোতে পারছি না, স্বাভাবিক হতে পারছি না, আপা মাকে বোঝাতেও পারছি না, অথচ ভেতরটা আপনার দহনে পুড়ে যাচ্ছে সারাক্ষণ। কেন এই দহন? উত্তরটা অন্তত দিয়ে যান। অরুর অযাচিত অভিমানে মনের উত্তর দিয়ে যায় না কেউই। তাই পরক্ষণে আবার রেগেমেগে অরু নিজেই বলে, যেহেতু আপনি আমার কথা ভাবেন না, তাই এবার থেকে আমিও আর আপনার কথা ভাববো না, একটুও ভাববো না। ঠিকই তো, সে যদি অরুকে না দেখে ভালো থাকতে পারে, এতগুলো দিন চলে গেল, তাও যদি অরুকে একটাবার মনে না পড়ে, তবে অরুও থাকতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু হায়, প্রেমে পড়লে কি আর এত শর্ত মনে থাকে? অষ্টাদশী যে ভীষণভাবে প্রেমে পড়েছে ওর ওই উগ্র বেপরোয়া লোকটার। তাই তো ফেটে পড়া অভিমানের কয়েক মুহূর্ত পরেই নিজেকে নিজেই দেওয়া শর্ত ফর্ত জলাঞ্জলি দিয়ে পুনরায় ছুটে যায় টানা বারান্দায়। অতপর সে চেনা মুখ, চেনা কামুক চোখ, চেনা বাইক কিছুই দেখতে না পেয়ে তীব্র কান্নার জোয়ারে সেখানেই বসে পড়ে অরু। প্রহরের পর প্রহর কেটে যায়, অরুর অপেক্ষা শেষ হয় না। তাকে একটাবার দেখার জন্য আনচান করতে থাকা হৃদয়টা অপেক্ষার প্রহর গুনতে গুনতে ঝিমিয়ে পড়ে। তবুও আশা হারায় না অরু। ওর মনে হচ্ছে কৃতিক সেদিনের ঘটনায় একটু রেগে আছে, তাই হয়তো আসছে না। রাগ পড়ে গেলে ঠিক চলে আসবে। কিন্তু আর কত? কৃতিকের বিষের মতো জ্বালাময় প্রেম যে অরুর শরীরে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যাচ্ছে। জীবনে প্রথমবার কারো সত্যিকারের প্রেমে পড়ে শেষ হয়ে যাচ্ছে মেয়েটা। সবার অজান্তে একটু একটু করে নিজেই খুন করছে নিজেকে, শুধুমাত্র জায়ান কৃতিকের জন্য। সময় চলমান, দিনের আলো আর রাতের মাঝেই তার প্রবাহ বিদ্যমান। এই আসে তো এই যায়, দেখতে দেখতে চোখের পলকেই কেমন 10 দিন পার হয়ে গেল, তবুও দেখা মেলেনি কৃতিকের। এখন আর অভিমান হয় না অরুর, বরং কষ্ট হয়, ভীষণ কষ্ট। যে কষ্টে ওর হৃদয়টা ক্রমাগত দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। অনু আর আজমেরি শেখ ভেবেই নিয়েছে, যেহেতু দেখা সাক্ষাৎ যোগাযোগ কিছুই নেই, সেহেতু ধীরে ধীরে সব কিছু থেকে বেরিয়ে আসবে অরু। একবার শুধু মনটা ঘুরে গেলে কেল্লা ফতে, তারপর সোজা ডিভোর্স। কিন্তু তারা তো আর জানে না, কৃতিকের এই অনুপস্থিতি ছিল অরুর হৃদয় এক নিদারুণ প্রেমের জোয়ার। অষ্টাদশীর মনে দাগ কেটে দিয়েছে এই দূরত্ব। জায়ান কৃতিক আর নিখিল দুজনকে ভালোবাসার পার্থক্যটা হাড়ে হাড়ে টের পেয়েছে সে।
নিখিলের মাসের পর মাস অনুপস্থিতি কিংবা দূরত্ব কোনো কিছুই এভাবে পোড়ায়নি অরুকে। অথচ কৃতিকের এই 10 দিনের দূরত্ব অরুকে বুঝিয়েছে সত্যিকারের ভালোবাসা কী। কৃতিকের হাসকে কণ্ঠস্বর, কৃতিকের রাগ, কৃতিকের হাসি, কৃতিকের ছোঁয়া, কৃতিকের শরীরের মাতাল করা সুবাস কী না মিস করে অরু। এখন আর ভাবতে ইচ্ছে হয় না কৃতিক কেন আসে না। এখন তো অরু নিজেরই সব কিছু ভেঙে চুরে কৃতিকের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়তে মন চায় অনায়াসে। হৃদয়টা যেন এখন এই দহন আর সহ্য করতে পারছে না। কৃতিকেরও ঠিক এই একই রকম যন্ত্রণা হতো অরুর অনুপস্থিতিতে, ভাবছে অরু। মনে মনে বলছে, আপনি তো এই দহন এই যন্ত্রণা বোঝেন, তাহলে জেনে শুনে কেন আমাকে এই দহনে পোড়াচ্ছেন? কি দোষ করেছি আমি? আমার কষ্টে নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে আপনার, হাসি পাচ্ছে খুব নিশ্চয়ই। হাহ, অষ্টাদশীর অবুঝ অভিমান। অলস দুপুরে খাওয়া নাওয়া ছেড়ে অরু যখন শুয়ে শুয়ে কৃতিকের কথাই ভাবছিল, তখনই রুমে প্রবেশ করে অনু। আজকাল অনু আর অরুর মাঝে খুব একটা ভাব নেই। যতটুকু প্রয়োজন পড়ে কেবল ততটুকুই কথা বলে ওরা। এর বাইরে চোখাচোখি হলেও কেউ কোনো অজানা অপরাধ বোধে ঘিরে ধরে দুজনকে। অনু রুমে এসে দেখতে পায় অরু বিছানায় উপর হয়ে মরার মতো পড়ে আছে। লম্বা সিল্কি বাঁধনহারা চুলগুলো পুরো খাটে ছড়িয়ে, শরীরটা শুকিয়ে এইটুকুনি হয়ে আছে ম্যাটার। কিসের এত কষ্ট এই একরত্তি মেয়ের বুঝে পায় না অনু। হয়তো বুঝতে চায়ও না, তাই ও আড়ালে দীর্ঘশ্বাস ফেলে ডেকে উঠল অরুকে। ওরও খেতে আয়। অনুর ডাকে শুয়ে শুয়ে জবাব দিল অরু। রেখে দে, পরে খাবো। অনু বলে, রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, এখনই খেয়ে যা। তাছাড়া মা বাসায় নেই, কেউ কিছু বলবে না তোকে। মা বাসায় নেই কথাটা শোনার সঙ্গে সঙ্গে উঠে বসল অরু। অতপর অনুর কাছে এগিয়ে এসে জিভ দিয়ে অথর ভিজিয়ে একটু সাহস করে বলল, আপা, আমার ফোনটা একটু দিবি? খুব বেশি না, মাত্র 5 মিনিট, তারপর আবার নিয়ে নিস। দে না আপা। অনু গম্ভীর গলায় বলল, তোর ফোন মা লকারে ঢুকিয়ে তালা মেরে রেখেছে, আমি কিভাবে দেখব? অরু একটু ভেবে বলল। তাহলে তোরটা দে। অনু সব ভ্রু কুঞ্চিত করে শুধালো, আমি কিভাবে দিব? কি করবি ফোন দিয়ে তুই? অরু স্পষ্ট গলায় জবাব দিল। জায়ান কৃত্তিককে কল করব। অরুর কথায় ঝাঁঝিয়ে উঠল অনু ও তৎক্ষণাৎ অরুর দিকে ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করে তেতো গলায় বলল, জায়ান কৃত্তিক বলা বন্ধ করু, কানে লাগছে আমার। উনি আমাদের ভাই হয়। অরু শক্ত গলায় বলল, উনি আমার স্বামী, উনি আমার স্বামী। ওনাকে আমি শুধু কৃত্তিকও বলতে পারি, স্বামীকে ভাইয়া কেন বলতে যাব? এরকম একটা সম্পর্কের কথা মুখে আনতে লজ্জা করে না তোর? যেখানে মানুষটার বাবা আমার মায়ের প্রয়াত স্বামী। অনুর ধারালো কথায় অরু ঘাবড়ালো না, বরঞ্চ সোজা সাপটা ভাবে বলল, আমাদের বিয়ের সম্পর্ক বৈধতা আছে আপা, সমাজ যা বলে বলুক। আমি তাকে ভালোবেসে ফেলেছি, আমি আর পেছাতে পারবো না, তাহলে মরে যাব। অনু দাঁত কটমটিয়ে বলল, তাই বলে জায়ান কৃত্তিককে? মানুষটা একটা উগ্র মেজাজি লোক, ছেলে বুড়ো কাউকে এইটুকু রেসপেক্ট দেয় না, আমাদের মাকে তো দেয়ই না। তাকে ভালোবাসতে হলো তোকে? আমি যতটুকু দেখেছি তোর সাথে তো ভালোভাবে কথা বলে না, সে তাহলে ভালোবাসাটা এলো কোথা থেকে? অনুর কথায় অরু মনে মনে হাসে, অতপর মনে মনেই বলে, জায়ান কৃত্তিক রহস্যময় মানব আপা। উনি সামনে যা দেখায় ভেতরে পুরোপুরি তার বিপরীত। একদিন সেটা তোরাও বুঝবি। অরু চুপ হয়ে আছে দেখে অনু বিরক্তি জড়ানো গলায় বলল, শোন ওরও, ভালোবাসিস আর যাই করিস, তবে তোর এসব অস্বাস্থ্যকর ভালোবাসা আর পাগলামিতে মায়ের শরীরে যদি এইটুকুনি কুটি হয়েছে কিংবা মা আবার অসুস্থ হয়েছে, তাহলে তোর খবর আছে। অরুর সঙ্গে সঙ্গে বলল, তাহলে সম্পর্কটা মেনে নিলেই তো পারিস। অরুর কথায় অনু তেতে উঠে বলল, জায়ান কৃত্তিককে বিয়ে করার সঙ্গে সঙ্গে বিয়াদবের খাতায় নাম লিখিয়ে ফেলেছিস দেখছি। আর কি মেনে নেব? মেনে নেওয়ার মতো সম্পর্কে জড়িয়েছিস তুই। তাহলে সেদে সেদে দরদ দেখাতে আসিস না, আমাকে একা ছেড়ে দে।
অনু দাঁত কিরমিরিয়ে বলল, আমাকে আর মাকে না জানিয়ে বিয়ে করতে তোর একটু বাধলো না ওরু? আর কি কি করেছিস কে জানে। নয়তো দামি ফোন, এত বড় অ্যামাউন্টের চেক, এত সব কোত্থেকে আসছে? অনুর শেষ কথায় রক্ত চড়ে গেল অরুর মস্তিষ্কে। সেদিন মাও একই কথা বলেছে, আর আজ আপাও আকার ইঙ্গিতে বোঝালো কি ভাবে ওরা ওকে। আজ আর চুপ থাকলো না অরু, তেতো গলায় বলল, যদি করেও থাকি স্বামীর সাথে করেছি, পাপ তো আর করিনি, তাহলে কেন শুধু শুধু কথার আঘাত করছিস আপা? অরু মিথ্যে কিছু বলেনি। কথাটা ভেবেই দমে গেল অনু। নিজেকে বারবার বসালো অরুর জায়গাতে। আজ প্রত্যয় যদি বৈধভাবে কিছু দাবি করত, তাহলে কি অনু ফিরিয়ে দিত? কখনোই না। অরুর বেলায় কেন সবাই বিমাতা সুলভ আচরণ করছে তাহলে? ওর দোষটা কোথায়? ভালোই তো বেসেছে, অপরাধ তো আর করেনি। তাহলে ওকে বারবার অপরাধীর মতো কেন জাজ করা হচ্ছে? অনু চুপচাপ মলিন মুখে কিছু ভাবছে দেখে অরু কমফোর্টার মুড়ি দিয়ে শুতে শুতে বলল, তোর কিছু বলার না থাকলে যেতে পারিস, আমি ঘুমাবো। অনু ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে নীরব পদধ্বনিতে বেরিয়ে যেতে যেতে ছোট্ট করে বলল, খেয়ে নিস। আজ বহুদিন বাদে আবারও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে অরু। লম্বা চুলে চিরুনি টেনে টেনে চুলগুলো পরিপাটি করে নিচ্ছে সযত্নে। গায়ে পরেছে ডার্ক কফি কালারের ফতুয়া আর লং স্কার্ট। নিজেকে এতটা গোছানোর পরেও চোখে মুখে কি বিষণ্ণতা মেয়েটার। ফর্সা উজ্জ্বল চেহারাটা গত 15টা দিনে কয়েক শেড ফর্সা হয়ে গিয়েছে। ফ্যাকাশে মুখখানা দেখে মনে হচ্ছে রক্তশূন্যতায় ভুগছে বহুদিন। নিজের মলিন চেহারাটার দিকে খানিকক্ষণ একইভাবে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল অরু। তারপর ড্রেসিং টেবিলের ড্রয়ার হাতড়ে একটা লিপ বাম বের করে আলতো করে লাগিয়ে নিল দু ঠোঁটে। এখন একটু ভালো লাগছে দেখতে। নিজেকে আরও একবার আয়নায় দেখে নিয়ে পার্স ব্যাগটা হাতে নিয়ে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল অরু। আজ 15টা দিন হলো কৃতিকের দেখা নেই, কোনো খোঁজ নেই। এখন তো অরুর অভিমানের চেয়ে চিন্তা বেশি হচ্ছে। কোথায় গেল লোকটা? কেনই বা অরুর থেকে নিজেকে এতটা আড়াল করছে? তাহলে কি সে অরুকে আর চায় না? কিন্তু কৃতিক যে বলেছিল, তুই শুধু বিয়েটা কর, বাকিটা জীবন আমি সামলে নেব। এই তার সামলানো? এসব কথা ভেবেই গত রাতে অরু ঠিক করেছে ও ভার্সিটিতে যাবে। তাতে মা যা বলার বলুক, আর যা করার করে নিক। এভাবে চার দেওয়ালের মাঝে বসে বসে অপেক্ষার প্রহর গুনতে থাকলে নির্ঘাত দম আটকে মরে যাবে ও। তার চেয়ে একটা রিস্ক নিয়ে কৃতিকের সামনাসামনি হওয়াটা বেশি জরুরি। এভাবে ভালোবাসার লোভ দেখিয়ে কষ্ট দেওয়ার মানে কি জানতে চায় অরু। সে উদ্দেশ্যে সকাল সকাল আজ বেরিয়েছে ও। মা অফিসে, আপা বোধহয় নিজের রুমে, সেই সুযোগটাই কাজে লাগিয়ে পা টিপে টিপে অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে গিয়েছে অরু। ভার্সিটি ক্যাম্পাসে পা রাখতেই সবার আগে আজও দেখা হয়ে গেল সায়নীর সাথে। অরু সায়নীকে দেখে ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে এগিয়ে আসতে সায়নী অরুকে দেখা মাত্রই মুখ ঘুরিয়ে সোজা হাঁটা দিল বিপরীত দিকে। সায়নীর এমন বিরূপ আচরণে ঘাবড়ালো না অরু, কারণ সেদিন অরু আর সায়নীর সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি। তার ওপর সায়নী জেনে গিয়েছে ওর পছন্দের জেকে স্যার আর কেউ নয়, স্বয়ং অরুর হাজবেন্ড। এত কিছু একসাথে জানার পর একটু একটু রাগ হওয়ারই কথা। তাই সায়নীর পেছন পেছন এগিয়ে আসতে আসতে অরু বলল, সায়নী দাঁড়াও, একটাবার আমার কথা শোনো প্লিজ, খুব বিপদে পড়েছি আমি। অরুর শেষ কথায় পা থেমে গেল সায়নীর। ও চোখ মুখ শক্ত করে বিরক্ত হয়ে ঘুরে দাঁড়াতে আশ্চর্য হয়ে গেল। আপনা আপনি হাত চলে গেল মুখের উপর। মনে মনে বলল, এ কি হাল হয়েছে গুলুমুলু মেয়েটার? এতটা শুকিয়ে গিয়েছে যে দেখে মনে হচ্ছে বাতাসের ধাক্কায় উড়ে যাবে এক্ষুনি। সায়নী দাঁড়িয়ে পড়তেই অরু ছুটে এসে বলল, রাগ করে আছো এখনো? সায়নী বেশ ম্যাচিওর্ড, অরুর থেকে বয়সেও কয়েক বছরের সিনিয়রই হবে। স্কলারশিপ নিয়ে এসেছে কি না, তাই রাগ হলেও প্রকাশ করার প্রশ্নই ওঠে না। অগত্যাই সায়নী বলল, রাগ করিনি, কিন্তু এ কি হাল হয়েছে তোমার? এতটা শুকিয়ে গেলে কি করে? অরু সায়নীর কথাটা পুরোপুরি এড়িয়ে গিয়ে বলল, বলবো, সব বলবো। তার আগে তুমি প্লিজ আমাকে বলো তোমার
জেকে স্যার এখন কোথায়? অরুর কথায় শাওনি তার ছেলের হাসি হেসে বলল, নাইস জোক অরু। তোমার হাজবেন্ড অথচ খোঁজ জিজ্ঞেস করছো আমার কাছে। ইজন্ট ইট ফানি অরু? অরু নাসূচক মাথা নাড়িয়ে অনুনয় করে বলল, আমি মজা করার অবস্থায় নেই শায়রি, প্লিজ বলো। আচ্ছা থাক, তোমার বলতে হবে না। আর একটু পরেই তো ওনার ক্লাস, আমি বরং খুঁজে নিব। অরুকে হয়রান আর ব্যতিগ্রস্ত দেখাচ্ছে, চোখে মুখে দারুণ কষ্টের ছাপ। ওর এমন অবস্থা দেখে মন টলল শাওনির। ও আস্তে করে বলল, কি হয়েছে বলো তো তোমাদের? জেকে স্যার তো প্রায় 15 দিন ধরে ভার্সিটিতে আসেন না, আর তুমি তো তারও আগে থেকে। শাওনির কথায় অরুর ভ্রু কুঞ্চিত হয়ে গেল। ও মনে মনে বলল, কি বলছে সায়নী এটা? কৃত্তিক 15 দিন ধরে ভার্সিটিতে আসেন না? কিন্তু উনি তো কাজে ফাঁকি দেওয়ার লোক নন। আমি তো অন্তত দেখিনি। তাহলে হুট করে কোথায় হারিয়ে গেলেন উনি? অরু ভাবছে দেখে শাওনি বলল, তোমার সাথে কথা হয়নি স্যারের? এখন আবার বলো না যে নিজের হাজবেন্ডের কোনো খোঁজই জানো না তুমি। অরু একটা শুষ্ক ঢোক গিলে অপরাধীর সুরে বলল, ঠিকই বলেছো তুমি সায়নী, আমি ওনার কোনো খোঁজই জানি না। পরক্ষণেই কিছু একটা মাথায় আসতেই চট করে অরু বলে ওঠে, তোমার ফোনটা একটু দাও না সায়নী। শাওনি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ফোন বাড়িয়ে দেয় অরুর হাতে। ফোন পেয়ে অরু কাপা হাতে মুখস্থ নাম্বারটা ফোনে তুলে ডায়াল করলো তাতে। কিন্তু এবারও অরুকে নিরাশ করে দিয়ে কলটা কেটে গেল বলে ভুল হবে, ফোনটা পুরোপুরি বন্ধ। নিফু নিফু শেষ আশাটুকুও হাতছাড়া হয়ে যাওয়াতে অরুর বুক কাঁপছে, কান্নারা তলা পাকিয়ে আটকে আছে গলায়, বাকশক্তি ক্ষীণ, জিহ্বাটা অযথাই তেতো হয়ে সারা মুখে ছড়িয়ে পড়েছে। অরু একবার দুবার উদ্ভ্রান্তের মতো অসংখ্যবার ডায়াল করলো কৃতিকের নাম্বারে, কিন্তু প্রত্যেকবার একই সেই বিরক্তিকর কথা, দ্য নাম্বার ইজ ক্লোজড। ওরকে এমন দিশেহারা দেখে সামনে শোধালো, আই ইউ ওকে? ওরও এদিক ওদিক মাথা নাড়িয়ে বিড়বিড়িয়ে বলল, ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। আমি, আমার মন, মস্তিষ্ক, হৃদয়, কিচ্ছু ঠিক নেই। ভার্সিটির ক্লাস সব কিছু শিকড় তুলে শেষে মেশে অরু গিয়েছিল কৃতিকের বাড়িতে, কিন্তু না, বাড়িটাও ফাঁকা পড়ে আছে, কোথাও নেই কৃতিক। অগত্যায় এক বুক ব্যথা আর অভিমান নিয়ে ঘরে ফিরেছে অরু। কৃতিকের বাড়ি থেকে ফিরতে ফিরতে সন্ধে নেমে এসেছে পুরো দস্তর। প্রায় 2 ঘন্টার রাস্তা জার্নি করে এসে বড্ড ক্লান্ত লাগছে অরুর। তার উপর সারাদিন না খেয়ে আছে, কিন্তু এখন খাওয়া যাবে না, চুপচাপ রুমে গিয়ে ঘুমিয়ে থাকতে হবে, নয়তো মা দেখলেই হাজারটা প্রশ্ন তুলবে, কড়া কথা শোনাবে। সেই ভেবে সদর দরজা খুলে চুপচাপ মাথা নুইয়ে নিজের রুমে পা বাড়ালো অরু। কিন্তু শেষ রক্ষা আর হলো না। রুমে প্রবেশের আগেই বাদ সাধলেন আজমেরি শেখ। গলা উঁচিয়ে বললেন, নষ্টামো করতে গিয়েছিলে বুঝি? অরু হকচকিয়ে উঠে পেছনে তাকিয়ে বলল, কি বলছো মা? আজমেরি শেখ 2 হাত বুকের উপর ভাঁজ করে সাবলীল ভঙ্গিতে বললেন, আমার কাছে খবর আছে, তুমি জায়ান্ট কৃত্তিকের বাড়িতে গিয়েছিলে। মায়ের কথায় অরু চোরের মতো মাথাটা নিচু করে ফেলল। অতঃপর বলল, আসলে মা, তুমি যা ভাবছো তা নয়। একদম চুপ করো, তোমার নোংরা মুখে মা ডাকবে না আমাকে। অরু কান্নাজড়িত কণ্ঠে চেঁচিয়ে উঠে বলল, বারবার নোংরা নোংরা কেন বলছো? কি নোংরামো করেছি আমি? আজমেরি শেখ কাঠ কাঠ গলায় বললেন। সেটা মুখে বলতে হবে? ওদিকে মা মেয়ের তর্ক শুনে রুম থেকে বেরিয়ে এলো অনু। অরুকে এইভাবে মায়ের সাথে ঝাঁঝিয়ে কথা বলতে দেখে চটে গেল সে। অগত্যাই অরুর দিকে এগিয়ে এসে বলল, আবার শুরু করেছিস অশান্তি? তুই চাইছিসটা কি অরু? আমাদের মা মরে যাক? অনুর কথায় অরু আহত সুরে বলল, কি বলছিস আপা? তাহলে সকালে উঠে কোথায় গিয়েছিলি, আর সন্ধ্যা বেলাতেই বা কেন ফিরলি? অরু কাঁদতে কাঁদতে বলল, তোরা আমার সাথে কেন এমন করছিস? কেন এত মানসিক যন্ত্রণা দিচ্ছিস? আমি ঠিক নেই আপা, ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। প্লিজ আমাকে একটু স্বস্তি দে, আমাকে একটু বাঁচতে দে। অনু চোয়াল শক্ত করে বলল,
তুই আগে আমাদের বাঁচতে দে, মাকে সুস্থ হতে দে। অরু বলল। কি করতে বলছিস আমাকে? অনু স্পষ্ট আওয়াজে বলল। কৃত্তিক ভাইয়াকে নিজের স্বামী দাবি করা বন্ধ কর, ভুলে যা তাকে। অরু কিছুক্ষণ নীরব চোখে মা আর আপার দিকে তাকিয়ে রইল। তারপর কাঠ কাঠ আওয়াজে বলল। পারবো না।